নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় টেলি ক্যানভাস, চিত্র শিল্প ছবি ক্যানভাস, এই নিয়ে আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আমি মিহিকা রয়েছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি একাডেমি অফ ফাইন আর্টসে। এখানে চলছে সোসাইটি অফ কন্টেম্পোরারি আর্টিস্ট গ্রুপের বার্ষিক চিত্র প্রদর্শনী। এই গ্রুপের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা কি জানেন? এই গ্রুপ ৬৬ বছরের পুরনো এবং এই গ্রুপে বর্তমানে প্রচুর প্রবীণ নবীন খ্যাতনামা শিল্পীরা রয়েছেন। একসময় এই গ্রুপ কিন্তু জন্ম দিয়েছিল অনেক নামকরা শিল্পীদের, আর সেই গৌরব, সেই ঐতিহ্য আজও বয়ে চলেছেন এই গ্রুপের সমস্ত সদস্য শিল্পীরা। অসাধারণ কিছু শিল্পকর্ম রয়েছে। সেই শিল্পকর্মের সঙ্গে সঙ্গে আমরা দেখব শিল্পীদের গল্প, আমরা শুনবো তাদের জীবনের কথা, তাদের জীবনবোধের গল্প, তাদের শিল্পী হয়ে ওঠার গল্প। খুব জমজমাট একটা এপিসোড হতে চলেছে। এবং এই এপিসোডের আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে অনেক বয়সের শিল্পীরা রয়েছেন, তাদের সবার কাজ আলাদা, চিন্তা আলাদা, একদম ভিন্ন স্বাদের শিল্পের সঙ্গে তারা যুক্ত। তাই এখানে বেশি কথা না বাড়িয়ে চলুন খুব তাড়াতাড়ি এপিসোডটা শুরু করা যাক আর শিল্পীদের সঙ্গে কথা বলা যাক। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন গভর্নমেন্ট আর্ট কলেজের অধ্যাপক শিল্পী অখিলচন্দ্র দাস। নমস্কার স্যার, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। প্রথমেই যে প্রশ্নটা করব, যে শুরুতে ঢুকেই চোখে পড়ছে স্কাল্পচারগুলো। আমাদের মতো সাধারণ মানুষ জেনারেলি একাধিক মাথা সমেত মানুষের স্কাল্পচার দেখলে প্রথমেই পৌরাণিক চরিত্রের কথা মাথায় আসে। তাই এখানে আমাদের এক্সপ্লেনেশনে না গিয়ে সোজাসুজি আগে আপনাকে এই প্রশ্নটা করে দিই, যদি এর পেছনের গল্পটা একটুখানি দর্শকদের বুঝিয়ে বলেন। আসলে এই কাজটা শুরু হয়েছিল অনেকটা আগেই। তার ড্রয়িং প্রসেসিং চলছিল, সেটা করোনা পিরিয়ডে এই কাজের শুরুয়াত। তো ড্রয়িং করতে করতে মনে হলো যে তখন সবাই মাস্ক পরছে বা পরছে, তো সেই জায়গা থেকে আর কি। তো তার সঙ্গে এটার সঙ্গে অনেক রাজনৈতিক যে কারণে আমি মানে চাদরটা যেটা গায়ে দিয়েছে সেটা গান্ধীর একটা রয়েছে। তো গান্ধী মানে সেই গান্ধীর কথা আমি এক্ষুনি বলছি না, আমি বলছি যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যেটা আর কি, যা তো আমাদের প্রত্যেকেই মানে ওই সময় যে ওই মুখোশ পরানো শুরু হয়েছিল, তার পরবর্তী সময় আমি মানে যা কন্ডিশন দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে বেশিরভাগ মানুষই এখন মুখোশ পরা, এবং সেটা যারা এই মুখোশ পরিয়ে রেখেছে বা মুখোশ পরাচ্ছে তারা তাদের নিজেদের মাথাটা নেই। এখানে দেখতে পাবেন যে অরিজিনাল গলাটা কাটা আর কি। তো সেই জায়গা থেকে করা এই কাজটা, এবং এটা নাম দেওয়া হয়েছে মাস্ক সেলার, এরকমভাবেই ভাবা আর কি। এবং কাজটা পুরোটাই ব্রঞ্জের, এবং শুধু ব্রঞ্জ দিয়েই করা আর কি, বাস। এত জটিল একটা রাজনৈতিক এবং সামাজিক অঙ্ক এত সরলভাবে আমাদেরকে শিল্পী বুঝিয়ে দিলেন, এটা বোধহয় কোনো শিল্পীর দ্বারাই সম্ভব। তো এত অসাধারণ কাজ দেখলাম, সেটার পেছনের গভীর চিন্তাভাবনা শুনলাম, এরপর তো মনে এই কৌতূহলটা জাগবেই। সেটা হচ্ছে এই যে এত দূর এগোলেন, এত নিখুঁত কাজ, তো এই কাজের শুরুটা, একদম যে শুরুটা, সেই হাতে খড়িটা কিভাবে হয়েছিল? হাতে খড়িটা আমরা আসলে আমরা যেখানে থাকি বেহালা, তখন বেহালা একটা গ্রামই আর কি, বেহালা শিলপাড়া চত্বরে থাকি, বরিশা অঞ্চল। তো সেটা তখন গ্রামই ছিল। তো আমরা মানে জেনারেল কি, বাবা বাংলাদেশ থেকে এসেছিলেন, তারপরে আমাদের সেখানে দেখলাম যে সমস্ত এক এক করে আমার কাকা দাদা সবাই আসতে শুরু করলেন, এবং আমাদের ফ্যামিলিটা যে অত বড়, আমরা ভাবতাম যে বিশাল বড় ফ্যামিলি আর কি। পরবর্তী সময় বুঝলাম যে এরা একটু আলাদা। তো সুতরাং সেইগুলো করতে করতে চলতে তারপরে ছবি আঁকা শুরু, এবং মাধ্যমিক পাশ করার পরেই শুরু করলাম আর কি। তখন তো সবাই মাধ্যমিক পাশ করে টাইপ শিখতে যায়, শর্ট হ্যান্ড শিখতে যায়। আমি বললাম যে না, আমি ওটা করবো না, আমি জাস্ট ছবিটাই আঁকবো। তো ওই জন্য ছবি আঁকা শুরু করলাম। করতে করতে তারপরে যে টিচারের কাছে গেলাম, মাধ্যমিক পরীক্ষার পরেই আমি খুঁজে বার করলাম যে কোনো টিচার পাওয়া যায় নাকি যে ছবি আঁকেন আর কি। তো ছবি আঁকতে গেলে যে আর্ট কলেজ লাগে সেটাও জানতাম না, ছবি আঁকবো করেই চলে গেছিলাম। তারপরে শুনলাম যে এরকম একটা আর্ট কলেজ রয়েছে। তো আমরা
গ্রাম কেন বলছি, আমরা তখন জানতাম না যে ধর্মতলায় এরকম 150 বছরের বা তার অধিক একটা কলেজ রয়েছে, তো সেটা জানতাম না। তো মাধ্যমিক পরীক্ষার পরে আমি জানলাম যে, এবং গেট ফেট দেখেছি এই কলেজ, বাবা এখানে চান্স পাওয়াটাই। তো হায়ার সেকেন্ডারি দিতে দিতে আমি পড়তাম বেহালা কলেজে, তো নাইট কলেজে পড়তাম। আমি দেখলাম যে নাইট কলেজে ভর্তি হলাম তার একটাই কারণ যে আমি অন্তত আর্ট কলেজে ভর্তি হব, সে কারণে সারাদিনটা যাতে প্র্যাকটিস করতে পারি, সে কারণেই আমি নাইট কলেজে ভর্তি হলাম। তারপরে পেয়ে গেলাম, আমি যখন ক্লাস 11 পড়ি তখন আমি আর্ট কলেজে ঢুকি আর কি। তো আসলে আমাদের তো সেভাবে গাইড করার মতো কেউ ছিলেন না। আমার পাড়ায় একজন আর্ট কলেজ থেকে পাশ করেছিলেন, সে এখন বিখ্যাত লোক আর কি, শিল্পী অমর সরকার। তো উনিই গাইড করেছিলেন এবং তারপরে আর্ট কলেজে ঢুকি। তারপরে আস্তে আস্তে জানলাম যে না, ঠিক আছে এটা। পরবর্তী সময় মাস্টার ডিগ্রি করার পরে বড়োদা থেকে আমি MSU থেকে মাস্টার ডিগ্রি করার পরে তারপরে বাকি স্কলারশিপ মলারশিপ এ সমস্ত বহু কিছু করেছি, করে তারপরে কলেজে ঢুকলাম, চাকরি পেলাম আর কি। তো আমি প্রথমে জানতাম না যে এটা করে আবার আর্ট কলেজ মানে ছবি আঁকবো করে এসেছিলাম, আবার আর্ট কলেজে ঢোকা, আর্ট কলেজে টিচার হওয়া, এটা ধারণার মধ্যেই ছিল না। এই এখন চলছে, এর মধ্যেই কাজ করছি। আসলে সমস্ত আর্ট কলেজের টিচাররাই তো কাজ করেন না, তো এটা করলে হয়তো স্টুডেন্টদের আরও সুবিধে হতো, কারণ প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা না থাকলে আমি যেই কোয়ালিফিকেশান নিয়ে ঢুকেছিলাম ওটাতেই থেকে যেতাম হয়তো। তো সুতরাং আমরা রেগুলার প্র্যাকটিস করি বলে আমরা স্টুডেন্টদের সঙ্গে অনেক ঠিকঠাকভাবে মিশতে পারি, ঠিকঠাকভাবে করতে পারি, বোঝাতে পারি, এইটুকুই। এটা সত্যিই শুনে খুব ভালো লাগলো, এবং একজন শিল্পীর জীবনের এই খুঁটিনাটি গল্পগুলো, যে যিনি এখন আর্ট কলেজের অধ্যাপক, তিনিও একসময় জানতেন না আর্ট কলেজ এক্সিস্ট করে। এটা কিন্তু কোথাও গিয়ে আমাদের মতো একদম সাধারণ মানুষদের, এবং যারা একদম নভিস, যারা সবে শিল্প জগতে প্রবেশ করতে যাচ্ছে, যারা চাইছে শিল্পকে নিজেদের জীবনের রাস্তা বানিয়ে নিতে, তাদের জন্য প্রচণ্ড ইন্সপায়ারিং। তাই জন্য আমি শেষ প্রশ্নটা এই জায়গা থেকেই করব। একদিকে একজন বিদগ্ধ শিল্পী, আর একদিকে শিল্পের অধ্যাপক। তো সেই জায়গা থেকে যারা নবীন শিল্পী, যারা সবে স্ট্রাগল করা শুরু করছেন, বা যারা একদম ছোট যেসব ছেলেমেয়েরা সবে স্বপ্ন দেখতে শুরু করেছেন শিল্পী হওয়ার, তাদের জন্য আপনার কি বার্তা? তাদের জন্য বার্তা থাকবে, একজন ফার্স্ট হচ্ছে কি, এই ছবি আঁকতে গেলে বা স্কাল্পচার করতে গেলে সৎ মানুষ হতে হবে। আর সততা থাকলে আমার মনে হয় যে শিল্পীটা হওয়া যায়। আদারওয়াইজ আমার মাথায় যদি প্রচুর রকমের ইচ্ছে, প্রচুর রকমের চাহিদা থাকে, তাহলে কিন্তু হয় না। এটা মোটামুটি নর্মাল একটা। আর রেগুলার প্র্যাকটিস ছাড়া কিন্তু শিল্পী হওয়া যায় না। প্রচুর ছেলেপেলে আর্ট কলেজ থেকে পাশ করে, তারা কিন্তু আর্টিস্ট হয় না। তো আর্টিস্ট হতে গেলে মাইন্ডটা ফ্রেশ থাকা দরকার, এবং সৎ হলে সেই মাইন্ডটা ফ্রেশ থাকে। তো সুতরাং ফার্স্ট বলবো যে সততাটা মেন দরকার আর্ট কলেজে পড়তে গেলে। আদারওয়াইজ এমনি আর্ট কলেজে পড়েছে আর কি। অনেক ধন্যবাদ স্যার। আমরা এতক্ষণ কথা বললাম শিল্পী অখিলচন্দ্র দাসের সঙ্গে। সেখানে শিল্পী জীবনের কথার পাশাপাশি কিভাবে একজন নিজেকে শিল্পী তৈরি করবে, শিল্পী হতে গেলে নিজের মধ্যে কোন কোন রসদগুলো থাকা দরকার, সেটা কিন্তু খুব সুন্দরভাবে শিল্পী আমাদের সামনে তুলে ধরলেন। আমরা সত্যিই ভীষণ সমৃদ্ধ হলাম। তবে এখানেই এপিসোড শেষ নয়, আমাদের সঙ্গে আরও শিল্পী রয়েছেন, চলুন এবার তার সাথে কথা বলি। শিল্পীদের গল্প, শিল্পীদের জীবনের গল্প, শিল্পের পেছনের গল্প, এবং কিভাবে ধাপে ধাপে একটি শিল্পকর্ম পরিণত হয়ে উঠছে, সেই নিয়ে কিন্তু গল্প শুনতে শুনতে আমাদের এপিসোডটা বেশ জমে উঠেছে। তবে সময় তো আমাদের ধরা বাঁধা, তাই এপিসোড শেষের দিকে এগোতেই হয়। আর এই এপিসোড শেষের আগে আমাদের সঙ্গে রয়েছে একটা অন্য রকম চমক। আমাদের সঙ্গে একজন রয়েছেন প্রবীণ শিল্পী, যিনি বহুদিন ধরে শিল্পকর্মের সঙ্গে যুক্ত, শিল্প যার জীবনের সব কিছু। ওঙ্কার বাংলার পর্দায় আমি এখন স্বাগত জানাচ্ছি শিল্পী প্রদীপ মৈত্রকে। নমস্কার স্যার, ওঙ্কার বাংলার পর্দায় আপনার স্বাগত। আর প্রথমেই যে প্রশ্নটা করব, এই যে এত দীর্ঘ শিল্পী জীবন, তো তার শুরুটা কোথায় ছিল, আর আজকে এসে শেষ মুহূর্তে উপলব্ধিটা কেমন সবের? আসলে শুরুটা ঠিক ভালো করে বলতে পারবো না, এই কারণে যে সকলের মতো বোধহয় আমিও
ছোটোবেলায় ছবি আঁকতাম অঙ্ক খাতায়, যেটা জন্য একটু বকা টকা সকলেই খায় আর কি, অঙ্কের পাতা নষ্ট করে। তো এরকমভাবেই সম্ভবত শুরু হয়েছিল যতদূর মনে হয়। তারপর ক্লাস 7-8-এ থাকতে আমার মনে আছে, যখন মাইকেল মধুসূদন পড়তাম আর কি, ষষ্ঠ স্বর্গ, তখন খুব উত্তেজিত হয়েছিলাম মাইকেল মধুসূদনের কবিতা পড়ে। তো তখন মাইকেল মধুসূদনের কে খুব মানে একটা আইকন মনে হতো। তারপর ক্লাস 8-9-এ উঠলাম, তখনও দেখলাম মাইকেল মধুসূদনের কবিতা আমাদের একটা অংশ আছে। মাইকেল মধুসূদনের কবিতা কিন্তু 6 থেকে নিয়ে 10 পর্যন্ত সব একটু না একটু থাকতোই আর কি। তো যখন দেখলাম আবার সেই মাইকেল মধুসূদন, তখন খুব উত্তেজিত হয়ে মাইকেল মধুসূদন খোঁজ করতে শুরু করলাম। তো খোঁজ করতে করতে বাড়িতেই আমাদের একটা পড়াশোনার একটা চল ছিল, দিদি পড়তেন, দাদা পড়তেন, একটা বই পাওয়া গেল, শ্রী মধুসূদন, বইটার নাম মোহিতলাল মজুমদার। এই মোহিতলাল মজুমদারের শ্রী মধুসূদন বইটার প্রথমেই মলা টুলটোলে একটা ছবি থাকে না, ছোট একটা ছবি, মানে এক পাতা জুড়ে একটা ব্রাউন কালারের ছবি থাকে। ওই ছবিটা দেখে আমি অনেকক্ষণ তাকিয়ে থেকে মনে করতাম এই সেই মধুসূদন। তারপর আমি একটা ছোট কাগজ নিয়ে ওই মধুসূদনের ছবিটা দেখে দেখে আঁকতে শুরু করলাম। সে দেখে দেখে আঁকলাম, এঁকে খুব মনে হলো বেশ আমি সুন্দর এঁকেছি। তলা একটু জায়গা ছিল, সেই জায়গাতে আমি লিখতে শুরু করলাম, দাঁড়াও পথিক বর জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল। এই কবিতাটা ওখানে লিখলাম, লিখে তারপরে বেশ একটা খাতার তলায় রেখে দিলাম। আর রোজ স্কুল থেকে এসে ওইটা উল্টে উল্টে দেখতাম যে আমি এঁকেছি, আর তার সঙ্গে লেখাটা যতটা যত্ন করে সম্ভব লেখাটা লেখার চেষ্টা করেছি। তাতে যেটা হয়েছিল যে এই জন্মভূমি কবিতাটা বা অন্যান্য কবিতা মধুসূদনের যেগুলো ছিল সেগুলোর প্রতি নজর পড়েছিল, পড়ার ইচ্ছে হয়েছিল বলে ক্লাসে এই কবিতাগুলো সম্পর্কে ভালো লিখতেও পারতাম, কারণ ওনার উপরে দৃষ্টিটা বেশি পড়েছিল। এইভাবে শুরু হয়েছিল। তারপর 11-12 পাস করি, অন্য স্ট্রিমে চলে যাই, খেলাধুলো করতাম। কিন্তু তারপর আমি গভর্নমেন্ট আর্ট কলেজে পরীক্ষা দিই, সেখানে চান্স না পেয়ে আবার ইন্ডিয়ান আর্ট কলেজে পরীক্ষা দিয়ে চান্স পাই, সেখানে ভর্তি হই। এই ভর্তি হওয়ার পরে আমাদের কলেজের প্রদর্শনীতে আমার সঙ্গে আলাপ হয় সর্বশ্রী বিকাশ ভট্টাচার্যের সঙ্গে। আমার ছবি দেখে হয়তো ওনার ভালো লেগেছিল, তো আমাকে জিজ্ঞেস করেছিলেন বাড়িতে কে আছে, তুমি কি করো। তো সেগুলো বলার পর আমি ওনার খুব কাছের হয়ে গেলাম, এবং সেইটাই আমার জীবনের বিরাট একটা মোড় বলা চলে আর কি। সেইখান থেকে দ্বিতীয় মোড় আমার সঙ্গে শুরু হলো যে বিকাশবাবুই আমাকে পরিচয় করিয়ে দিলেন শ্যামল দত্ত রায়ের সঙ্গে, এবং তিনি ছিলেন আর এক দিকপাল, বিকাশ দাদেরও সিনিয়র। তো উনি ছবি দেখলেন এবং মানে পরিশ্রম করে যেতে নির্দেশ দিলেন যে তুমি পরিশ্রম করো ভালো করে। পাশ করে বেরিয়ে অনেক জায়গায় চাকরির সুযোগ ছিল কিনা বলতে পারবো না, কিন্তু অ্যাপ্লাই করিনি। অনেক সময় অনেকেই আমাকে এটা নিয়ে বলেছে যে তুমি যদি অ্যাপ্লাই করো, তাই আমি এখন বুঝি যে অ্যাপ্লাই করলে আমি চাকরি পেয়ে যেতাম, এত লোক পেয়েছে আমিও পেয়ে যেতাম, কিন্তু সেটা করিনি। এবং তাতে ছবি আঁকতে শুরু করি। বিশেষ করে শ্যামলদার অনুপ্রেরণাতেই আমি জল রঙটাই আমার প্রধান মানে বক্তব্যের মানে মাধ্যম হিসেবে গ্রহণ করি, এবং আমি জল রং করতে থাকি। তো জল রং করতে থাকি। এই সময় আমি কলেজ লাইফে প্রচুর জল রং করতাম, আর তার বিষয়বস্তু ছিল রেলওয়ে ইঞ্জিন, মানে আগে যে কয়লার ইঞ্জিন ছিল সেই কয়লার ইঞ্জিন। তো সেগুলো নিয়ে আমি দীর্ঘদিন ছবি এঁকেছি, 18 বছর। তারপরে আমি সোসাইটির সদস্য হই 1988 সালে। তার আগে থেকেই ওনাদের সকলের সাথেই আমার একটা পরিচয় ছিল। সোসাইটির সদস্য আমি প্রায় 80 থেকেই বলা চলে, কিন্তু সক্রিয়ভাবে আমি অংশগ্রহণ করি 88 সাল থেকে।
তখন সকলের সাথে, বড় সিনিয়র আর্টিস্টদের সকলের সাথে আমি আমার ছবি প্রদর্শিত করেছি। এরপরে আরও 2-3টে জেনারেশন আমার পরে চলে এসেছেন, যারা এখন বর্তমানে আমাদের সঙ্গে ছবি আঁকছেন। আর একটা কথা বলবো যে এইটা আমার জীবিকা, আমার নেশা, পেশা এবং আমার রুটি রোজগার সবই এইটার ওপর দিয়ে। আমি প্রদর্শনী করেছি, নিজে একক প্রদর্শনী করেছি, যুগ্ম প্রদর্শনী করেছি এবং আমাদের সংগঠনের সঙ্গে প্রদর্শনী করেছি। অনেক দিন হয়ে গেল, 42 বছর প্রায় হতে চলল। তো এর ভেতর দিয়ে আমি অনেক ওঠাপড়া দেখলাম, বিশেষ করে 80 শতকে একটু ওঠাপড়া খুব বেশি হয়েছিল, ছবি বিক্রি টিক্রি, যেগুলো মানুষের রুটি রোজগারকে একটু ত্বরান্বিত করেছিল। তারপর তো ছবি বিক্রির অবস্থাটা ক্রমে খারাপ হলো। আর শেষ তো 5-6 বছর আগে, 5-6 বছর না, 3-4 বছর আগে যে কোভিড হয়ে গেল, এরপরে সমস্তটাই যেন একটা দীপশিখার নিভে যাওয়ার মতো হয়ে গেল। মানে সত্যি কথা বলতে শুধু আমরা নই, আমরা তো অনেক দিনের পুরনো একটা গ্রুপ, যাদের খানিকটা রেস্ট আছে। মানে দীর্ঘদিনের আমাদের একটা কতগুলো নিয়ম আছে যে আমাদের ছবি বিক্রি হলে পরে সেখান থেকে খানিকটা কমিশন আমাদের রাখা হয়। আমাদের নিজস্ব গ্যালারি আছে, নিজস্ব আমাদের ঘর বা স্টুডিও আছে আলাদা, যেগুলো আমাদের বড়রা যখন, মানে আমাদের বয়োজ্যেষ্ঠরা ছিলেন, তাদের দৌলতেই, এবং আমরাও তাদের সঙ্গে নিশ্চয়ই সামিল ছিলাম। সকলে মিলে আমরা এটা করতে পেরেছি, এখনও সেটা আছে এবং সেইটার দৌলতেই আমরা এখনও চলছি। সেখানে অন্য জুনিয়রদের প্রদর্শিত করার সুযোগ দেওয়া হয়। আমরা যেমন ভাড়া করে বাইরে প্রদর্শন করতে পারি, তেমন অনেক জুনিয়ররা পারে না। তাদের যারা পারে না এই অর্থ বহন করতে, আমরা তাদেরকে সর্বতোভাবে সাহায্য করি আমাদের গ্যালারিতে প্রদর্শন করার জন্য। তো সেইভাবেই আমাদের ঐতিহ্য চলছে এবং আমরা 1960 সাল থেকে নিয়ে এই 1966, এই 2066, এই 25 পর্যন্ত 66 বৎসরে পড়েছি। জানি না কতদিন আমরা টানতে পারবো, তবে সকলেই আমাদের মধ্যে আছেন এবং আমরা চেষ্টা করে যাচ্ছি। আমার মনে হয় যে আমাদের পরবর্তী যে বন্ধুদের আমরা নিজেদের করে নেওয়ার চেষ্টা করেছি আমাদের দলের সদস্য হিসেবে, তারাও যথেষ্ট সক্ষম এবং যথেষ্ট সুন্দরভাবে কাজ করে চলেছেন। এইভাবে কাজ করে যদি চলে, তাহলে আশা করি সোসাইটি আরও দীর্ঘদিন মানুষকে আরও তাদের ছবি দেখাতে পারবে এবং মানুষকে শিল্পর মধ্যে টেনে নিয়ে আসবে এবং শিল্প সংক্রান্ত নানান কথা বলবে। অনেক ধন্যবাদ। এই যে শিল্পীর কাছ থেকে শিল্পীর গল্প, তার সঙ্গে তার শিল্পী জীবনের সংগ্রাম এবং এই এত পুরনো একটা গ্রুপের গল্প, সবটা আমরা শুনলাম, আমরা সত্যিই সমৃদ্ধ হলাম। এবং আজকের এপিসোডের সবচেয়ে ইউনিক বিষয়টা কি জানেন? 66 বছরের পুরনো একটা গ্রুপ, সেই গ্রুপ এখনও এক্সিবিশন করছে এবং সেই এক্সিবিশনে নবীন এবং প্রবীণ শিল্পীদের সহাবস্থান। তারা যেন একজন আরেকজনের পরিপূরক। একদিকে নবীন শিল্পীরা রয়েছেন আর একদিকে প্রবীণ শিল্পীরা। কখনো প্রবীণরা নবীনদের গাইড করছেন, কখনো আবার প্রবীণরাই নবীনদের ছোঁয়ায় যেন নিজেরা আরও নবীন হয়ে উঠছেন। সব মিলিয়ে খুব সুন্দর জমজমাট এক্সিবিশন এবং অবশ্যই এক্সিবিশনের সঙ্গে ঐতিহ্য জড়িয়ে রয়েছে, বাংলার শিল্পকলার ইতিহাস জড়িয়ে রয়েছে, অনেক খ্যাতনামা শিল্পীর গল্প জড়িয়ে রয়েছে। তাই দর্শকদের বলবো এই এপিসোড থেকে দুটো জিনিস মাথায় রাখতে। এক, এই যে প্রত্যেক শিল্পীর কাছ থেকে আমরা একটা ইন্সপিরেশন পাই। শিল্পকে যারা নিজেদের জীবনের রাস্তা হিসাবে বেছে নিয়েছেন, তাদের যে অসীম ক্ষমতা, তাদের যে অসীম জীবনী শক্তি, সেটা যেমন একদিকে আমাদের ইন্সপায়ার করে, আর একদিকে শিল্পকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা, এই যে লড়াই, সেটাও আমাদের ইন্সপায়ার করে। তাই সবশেষে এটাই বলবো, এগুলো মাথায় রাখুন। আর আমাদের বাংলার ঐতিহ্য, আমাদের বাংলার শিল্পরা, আমাদের বাংলার শিল্পীরা, তাই সেই শিল্প এবং শিল্পী তারা যাতে আরও কয়েকশো বছর ধরে বাংলার সংস্কৃতির সাথে এইভাবে সহাবস্থান করতে পারেন, সেই রাস্তাটা খুলে রাখুন।
আজকের মতো এই পর্যন্তই। টেলি ক্যানভাস সবাই দেখতে থাকুন ওঙ্কার বাংলা, আর সবাই খুব ভালো থাকুন। নমস্কার।